তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধে অসংখ্যবার উঠে এসেছে প্রকৃতির প্রতি তার ভালোবাসা। কবিগুরুর প্রয়াণ দিবসে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়। ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আপনি অধ্যাপনা করছেন বহু বছর ধরে, একসময় বাংলা একাডেমির ডিজি ছিলেন। তো আমাদের একটু রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি ও পরিবেশ কীভাবে উঠে এসেছে এটা নিয়ে একটু বলবেন? রবীন্দ্রনাথের দেখাটাকে যদি আমরা এইভাবে দেখি যে তিনি প্রকৃতিকে জীবনের অংশ হিসাবে দেখেছেন, এবং রবীন্দ্রনাথ তো দার্শনিক কবি, তিনি তো নিজের সত্তা, স্বেচ্ছার সাথে পরম সত্তা, প্রকৃতি, এগুলিকে তো এক করে দেখতেন। আমার মনে হয় যে রবীন্দ্রনাথের দেখাটার মধ্যে ওইটা একটা বড় বৈশিষ্ট্য ছিল। সেটা যদি আমরা কবিতায় দেখি, ছোট গল্পে দেখি। আরেকটা হচ্ছে, এটা সবাই স্বীকার করেন যে এই যে পূর্ববঙ্গের প্রকৃতি যদি রবীন্দ্রনাথ না দেখতেন, তাহলে যে রবীন্দ্রনাথকে আমরা ছোট গল্প অথবা কবিতার মধ্যে পাই, এটা অনেক রবীন্দ্র সমালোচককে বলেছেন। আমি ওই মাপের না, আমি এটা বলতে পারবো না, কিন্তু তাদের কথা ধরে বলতে পারি যে রবীন্দ্রনাথ হয়তো এই রবীন্দ্রনাথ হতেনই না। যেমন রবীন্দ্রনাথের আমি যদি দুই একটা জায়গায় একটুখানি বলি, যে প্রকৃতিকে খুব ছোট্ট করে বলার চেষ্টা করবো আমি উদাহরণটা। বলছেন, আমরা দিনরাত পৃথিবীর কোলে কাকে থাকি বলে আকাশের দিকে তাকাই নেই, আকাশের দিক বসানে বলি উলঙ্গতা। যখন দীর্ঘকাল ওই আকাশের সঙ্গে মুখোমুখি হয়ে থাকতে হয়, তখন তার পরিচয়ের বিচিত্রতা অবাক হয়ে থাকি। ওখানে মেঘে মেঘে রূপের এবং রঙের অহেতুক বিনাশ। প্রতিটা জিনিস নিয়ে কিন্তু তার পর্যবেক্ষণ আছে। এবং রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনার আরেকটা বড় দিক হচ্ছে, প্রকৃতির মধ্যে যেখানে তিনি গতি দেখেছেন সেটাতে বেশি আকৃষ্ট হয়েছেন। উনি বারবার বলছেন যে আমার পাহাড় ভালো লাগে না, কারণ পাহাড় একটা স্থবির জিনিস, এটা জীবনটা বোঝা যায় না। নদী আমার খুব ভালো লাগে, কারণ নদীর একটি গতি আছে। বলছে নদী আগাগোড়াই চলছে, সেই জন্য আমাদের মনের সঙ্গে, আমাদের চেতনার সঙ্গে তার সাদৃশ্য পাওয়া যায়। আরেকটা সামান্য কয়েকটা লাইন আমি পরে শোনাই। সেটা হচ্ছে, উনি শুনেছিলেন যে গাজীপুরে গোলাপের বাগান খুব সুন্দর, তো তিনি ওই গোলাপের বাগান দেখতে গিয়েছিলেন। সেখানে দেখে খুব হতাশ হয়েছেন যে এই গোলাপ বাগান আমি দেখতে গিয়েছিলাম মানুষের ভূমিকাতে, আসলে সেটি প্রকৃতির বাগান না, সেটি হচ্ছে একজন ব্যবসায়ীর বাগান। অর্থাৎ আমরা কৃত্রিমভাবে যে প্রকৃতি তৈরি করছি, ওটা ওনার পছন্দ ছিল না। যেটা প্রাকৃতিক প্রকৃতি, ওইটার মধ্যে তিনি থাকতে চেয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের সেলাই দহ নিয়ে যে বর্ণনা, পদ্মার তীরের যে বর্ণনা, কিংবা বিভিন্ন ভ্রমণের যে বর্ণনা, সেখানে যদি আমরা লক্ষ্য করি, প্রকৃতিকে নিয়ে এসেছেন জীবনের একটা অংশ হিসেবে। আমি এইভাবে দেখতে চাই রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনাকে। অবশ্যই। আবার ফিরে আসবো আপনার কাছে। অনিমা রায়, রবীন্দ্রনাথের জীবনে প্রকৃতি কতটা প্রভাব ফেলেছিল? আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলি আগে, যে সমগ্রটাই প্রকৃতি। রবীন্দ্রনাথের আদ্য প্রান্ত জুড়ে যেটা রয়েছে সেটা প্রকৃতি। কারণ তার জীবনের শুরুতে একেবারে, উনি তো কবিতার কথা বলেন, আমি গানের কথা বলি, যখন 14 বছর বয়সে তিনি ভানুসিংহের পদাবলী যখন রচনা শুরু করলেন, সেখানে ভানুসিংহের পদাবলী ভাষাটা নিলেন মৈথিলী ভাষা, উপসর্গ নিলেন রাধাকৃষ্ণের প্রেমলীলা, কিন্তু যে আবহটা, যে পরিবেশটা নিলেন, সেটা কিন্তু একটু বর্ষামুখর রাতের গল্প। তার মানে বর্ষার মধ্যে দিয়ে যে আমাদের প্রেম, আমাদের আবেগ অনেক বেশি নিগূঢ়ভাবে প্রকাশ পায়, সেটা রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। ঠিক অন্য যে সময়গুলো, শান্তিনিকেতনে তিনি বর্ষাবন্দনার সাথে বসন্ত উৎসব, সাথে বৃক্ষরোপণের যে বিষয়টি, শ্রীনিকেতনের সময় কি করে মানুষ খেয়ে পড়ে বাঁচবে তার যে উপসর্গগুলো তৈরি করলেন, সাথে এপার বাংলাতে যখন তিনি এলেন, সমগ্রটা জুড়ে তিনি যা দেখলেন, এই যে বোটে চড়ে তিনি যখন ভ্রমণ করতেন রাতের
শূন্য আকাশে তারার খেলা, ভোরের বেলা কিচিরমিচির পাখির ডাক, আবার সকাল হলেই নারীদের বাসন কোসন মাজার যে দৃশ্য, এই সবগুলো কিন্তু তিনি গ্রহণ করেছেন, নিজেকে ঋদ্ধ করেছেন, আবার ঢেলে দিয়েছেন তার লেখনের মধ্যে। তার গানের বিষয়ে যদি বলি, তার সবগুলোর মধ্যেই কিন্তু কোনো না কোনোভাবে প্রকৃতি উকি দিচ্ছে। প্রকৃতি ছাড়া একটি গানও খুঁজে পাওয়া মুশকিল। যেমন এমনও দিনে একাকিত্বের যে বাণীটি, উপলব্ধির বিষয়টি যে ব্যক্ত করব, সেখান থেকে তিনি বর্ষণ মুখরিত একটি দিনের কথা বলেছেন। আবার কৃষ্ণকলি, আমি তারই বলি, এই গানটির মধ্যেও কিন্তু এই কৃষ্ণকলির যে কৃষ্ণকলির চোখ তিনি মেঘের সাথে তুলনা করেছেন। আবার কোথাকার কোন সাঁওতাল ছেলের চলন বলন কেমন হয়, সেটাকেও তিনি মেঘের সাথে তুলনা করেছেন। সব ক্ষেত্রেই কিন্তু জুড়ে রয়েছে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম। ওই যে যখন নাকি 1916 সালে তিনি জাপানে যাচ্ছেন জাহাজে চড়ে, তখন এক জাহাজ থেকে তেল লিক করে সমুদ্রের পানির রং বদলে গেল। তখন তিনি উপলব্ধি করলেন প্রথম যে কি করে আমাদের প্রগতিশীল জীবনধারা প্রকৃতির সুন্দর রংকে নষ্ট করে দিচ্ছে। যখন কেউ ভাবেননি প্রকৃতি কথা, যে প্রকৃতিকে বাঁচাতে হবে, প্রকৃতির ইতিবাচক দিকগুলোর কথা, তখন কিন্তু প্রথম রবীন্দ্রনাথের মাথায় এলো কী করে প্রকৃতিকে রক্ষা করা যায়। এবং রবীন্দ্রনাথ সারা জীবন চেয়েছেন প্রকৃতি থাকবে এবং সংরক্ষণ করতে হবে আমাদের প্রকৃতিকে। এই দুইয়ের যে মিশেল, এইতে কিন্তু মানব জীবন এবং আমাদের মাটির সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা তুলে বলবার যে চেষ্টা করেছেন বারবার তার লেখনীতে। কারণ এই মাটির সাথে যখন আমাদের হৃদয় সম্পর্কের স্খলন ঘটবে, যখন দূরত্ব সৃষ্টি হবে, তখন আমরা মানবিকতা বোধ হারাবো। সেই শঙ্কাটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন বলে কিন্তু বারবার প্রকৃতির কাছে ফিরে যেতে বলেছেন, বারবার নিজে গেছেন। নিজে যাওয়া মানেই হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ করে দেবার জন্য তার লেখনীর মধ্যে দিয়ে তিনি প্রকাশ করে গেছেন প্রকৃতিকে আমাদের কতটা দরকার। সুতরাং সবুজ, প্রকৃতি, ঋতু, এই যে 6টি পর্যায়ে ভাগ করে প্রকৃতির মধ্যে 6টি ঋতুর গানে তিনি রেখে গেছেন। এসো হে বৈশাখ, এসো এসো, বৈশাখ উদযাপনের যে একটি ব্যাপার রয়েছে, বৈশাখের মধ্য দিয়ে যে আমাদের আগমনী বার্তা, নতুন বছরকে শুরু করে আবার প্রতিটি ঋতুর সাথে সাথে আমাদের ভাবনা, আমাদের ধ্যান ধারণা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক আশাক, আমাদের সব কিছু বদলাতে থাকে। সব কিছু তিনি লিখে গেছেন। এমন করে একজন সাধারণ মানুষ চিন্তা করতে পারে না প্রকৃতির বাইরে যে আমরা কেউ নই, কোনোভাবেই নই, এবং প্রকৃতি আছে বলেই এখনও আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা মানুষকে ভালোবাসি। রবীন্দ্রনাথও শিখিয়ে দিয়ে গেছেন। আবার ফিরে আসবো ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। শান্তিনিকেতন গড়ে তোলার পেছনে রবীন্দ্রনাথের প্রকৃতির সান্নিধ্যে থাকার বিষয়টি কতটুকু গুরুত্ব পেয়েছিল? আমি শুরুতে তার একটা উদ্ধৃতি পরে শোনাই, তাহলে বোঝা যাবে যে কতটা গুরুত্বপূর্ণ। 1928-এ লিখছেন, বর্ষাকালটা এখানে মানে শান্তিনিকেতনে যেমন সুন্দর, পৃথিবীতে আর কোথাও তেমন নয়। আর বর্ষাকালটা কলকাতায়, বিশেষত জোড়াসাঁকোয় যেরকম বিশ্রী, এমন আর কোথাও নেই। মানে উনি তো সারা জীবনই দেখেছে যে মানে নগর বিমুখতা, বারবার বলছেন কলকাতা মানে হচ্ছে স্টক, জর্জর, অলি গলি ইত্যাদি ইত্যাদি, তার সব রকমের রচনার মধ্যে এইটা পাওয়া যায়। শান্তিনিকেতনে দেখে আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন একটা গ্রাম যেখানে মানুষের আধুনিক সুবিধাগুলি থাকবে। শান্তিনিকেতনের কতগুলি বৈশিষ্ট্যের দিকে যদি আপনিও দেখেছেন এগুলি, একটা হচ্ছে ইদানিং আশেপাশে কিছু উঁচু বাড়ি হয়েছে। শান্তিনিকেতনে কিন্তু কোনো উঁচু দালান তেমন নেই, মাটির ঘর, তালধস এগুলি তো ছিলই, কিন্তু পাকাও যেগুলি করেছেন সেগুলি কিন্তু খুব উঁচু না, মানে মানুষের প্রকৃতিটাকে নষ্ট করেননি। আর যদি আমরা এটাকে শ্রীনিকেতন সহ ধরি, তাইলে তো বলা যাবে যে গ্রামের মধ্যে উনি কতগুলি নাগরিক সুবিধা দিয়েছেন। ওখান থেকে তো বোঝা যায় যে তিনি আসলে গ্রামে থাকতে চেয়েছিলেন। তাহলে একটা হচ্ছে প্রকৃতির সাথে থাকা, এটা একটা বড় উদ্দেশ্য ছিল, এটা বোঝা যায়। দ্বিতীয় আমার যেটা মনে হয়েছে, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় দুটো ব্যাপার আমার কাছে খুব মনে হয়েছে যে খুব লক্ষ্য করার মতো। একটা হচ্ছে শিক্ষা যাতে আনন্দের সামগ্রী হয়, শিক্ষাটাকে নিপীড়নমূলক, উনি কিন্তু খুব ঠাট্টা করতেন এগুলি নিয়ে। একটা কার্টুন আছে, দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি, তো ওখানে একটা কল বসানো হয়েছে, আর ওইখানে মেশিন থেকে আস্তে আস্তে সব গ্রাজুয়েট বেরিয়ে আসছে। এটা খুব পরিচিত একটা কার্টুন। বলছে যে ওই এক ছেলের ব্যাকরণ পছন্দ হয় না, তো সে ব্যাকরণ ছেড়ে গঙ্গা নদীতে ফেলে দিয়েছে। বলছে যে সমাস এগিয়ে গেল, ভেসে গেল সন্ধি নদীতে। তো রবীন্দ্রনাথের এইটা একটা যে আনন্দের, আরেকটা হচ্ছে প্রকৃতির সঙ্গে শিক্ষা। আমরা তো দেখেছি যে
মানে বৃষ্টি না থাকলে তিনি খোলা জায়গায় ক্লাস নিতেন, সেই জায়গাগুলিতে এখনো ক্লাস হয়, পাঠশালা, তারপর ওই যে শান্তিনিকেতন গৃহের সামনে জায়গাগুলি প্রকৃতির মধ্যে শেখা। এবং তার যে ঘরগুলি একটা মাটি দিয়ে উনি মাটির ছাদ পর্যন্ত করেছিলেন, কিন্তু এটা গরমকালে ওখানে গিয়ে থাকতেন, হ্যাঁ, কিন্তু ইয়েতে ভেসে গেছে, ওইটা ছাদটা পরে তৈরি হয়েছে। ওই ঘরটা উনি গান্ধীকে দান করেছিলেন, যে তুমি করে বলতেন যে মোহন আমি না থাকলেও এই ঘরটা তোমার, কারণ গান্ধী পাকা ঘরে থাকবেন না। তারপরে যে কাঠের ঘর, নিচের তলায় কিছু নাই, দোতলায় একটা, এবং হ্যাঁ উদিচি, হ্যাঁ, তারপর কোণার্ক, এগুলি তো সবগুলি একটা চাতাল করেছেন। এবং ওই সময়ের যে বর্ণনা সেটা হচ্ছে উনি তো শেষ রাতে উঠতেন, উঠে সর্ষের তেল মেখে স্নান করতেন একদম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। তারপর ওনাকে হয়তো চা দেওয়া হতো, পড়ার টেবিলের চারদিকে পাখির খাবার দেওয়া হতো ওনার, অর্থাৎ পাখিরা যাতে এসে ওখানে বসে। এবং ওনার পুত্রবধূ প্রতিমা দেবী একটা ময়ূর কিনেছিলেন যাতে ময়ূরটা ঘোরাঘুরি করে, এমনকি একটা কুকুরও ঘোরাঘুরি করতো। তারপর সে গোলাপ বাগান হয় না পশ্চিমবঙ্গের ওই মাটিতে, সে মাটি আনা হলো গোলাপ বাগান, এখনো তো সেই গোলাপ বাগান আছে। উনি তো একটা প্রকৃতির মধ্যে বাস করতে চেয়েছিলেন। এবং ওনার যে ঘরগুলি সেগুলিতে কিন্তু এরকম খুলে দিলে মনে হয় যে পুরোটাই খোলা, মানে বিশেষ করে পুনশ্চ খালি জানালা না, বড় যে উদয়ন ওটা তো সামনের দিক খুলে দিলে পুরাটাই দেখা যাচ্ছে। এবং উনি ওখানে শীতল পাটি লাগিয়ে রেখেছেন। আমরা এখন যে প্রকৃতি নষ্ট না করে একটা কিছু করার যে চিন্তা, এটা রবীন্দ্রনাথের কেউ যদি শান্তিনিকেতন ঘুরে আসে তাহলে তিনি প্রকৃতির সঙ্গে শিক্ষার যোগ দেওয়ার জন্য যে শান্তিনিকেতন করেছিলেন এটার কোনো রকমের প্রমাণ দরকার হবে না। একদম। আবার শুনবো আপনার কথা। অনিমা রায়, রবীন্দ্রনাথের গানে প্রকৃতির বিষয়গুলো কিভাবে ফুটে উঠেছে? প্রকৃতি নানাভাবে তার গানে এসেছে। বর্ষার যেমন বহুবিধ রূপের গান রয়েছে, ঠিক বসন্তও কিন্তু, যদিও আমরা মনে করি যে শুধু প্রেমটাকেই তিনি বসন্তের মধ্যে বেঁধেছেন, প্রেমের বিরহ, প্রেম না পাওয়ার বেদনা, পাওয়ার উচ্ছ্বাস সব কিছু রয়েছে। আবার ঠিক গ্রীষ্মের রৌদ্রতপ্ত এসব বৈশাখের মধ্যেই যেমন আমরা তাপস নিঃশ্বাস বায়ে মুরমুরু সুরদা উড়ায়ে, এ সকল কথা আমাদেরকে আসলে ঘুরে ফিরে এই গানগুলোর মধ্যে দিয়ে প্রকৃতির মধ্যেই তিনি টেনে নিতে চেয়েছেন বারবার। এবং নতুন নতুন সৃষ্টি করবার জন্যে যে মানুষ যত বেশি প্রকৃতিপ্রেমী, যে মানুষ যত বেশি নিজেকে কল্পনার মধ্যে আবদ্ধ করতে পারবে, তত বেশি কিন্তু আমরা নতুনের সন্ধান পাবো। 100-150 বছর পরেও আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে বৈশাখ শুরু করতে হচ্ছে, রবীন্দ্রনাথের গানেই ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান করতে হচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষার সব কিছুর মধ্যে আমরা রবীন্দ্রনাথেই ফিরে যেতে হচ্ছে। পাগলাহার বাদল দিনে যখন বৃষ্টি হয় তখন আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনেই আমার মনে আসে, অন্য কোনো গান আমার মনে আসে না। যে অল্প বিস্তর গান শুনে তার কাছেও রবীন্দ্রনাথের এই গানগুলোই ঘুরে ফিরে আসবে যখনই প্রকৃতির পরিবর্তন হয়। প্রত্যেকটি গানে ভাগ করলেই কোনো না কোনোভাবে প্রকৃতির সাথে তিনি মিশিয়েছেন। স্বদেশ পর্বের গানের মধ্যে প্রকৃতি রয়েছে, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথার মধ্যেও আমাদের জাতীয় সঙ্গীত যেটা ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে, এই যে আমি কিন্তু আমের বন দেখতে পাই, পাকা ধান দেখতে পাই, যখন আমি দেখতে পাই তখনই কেমন দেশের প্রতি ভালোবাসায় যেন মানে প্রাণ দিয়ে ফেলি এরকম। সুতরাং এই বিষয়গুলো উনি জেনে বুঝে করে গেছেন। প্রকৃতির মধ্যে দিয়ে এই কথাগুলো বলবার কারণ হচ্ছে বারবার আমাদের প্রকৃতিতেই ফিরে নিতে চেয়েছেন, আমাদের মানুষ করতে চেয়েছেন, আমাদের শান্তির পথ দিতে চেয়েছেন। আবার আসবো ফিরে। ডক্টর শাহেদ, আমাদের পৃথিবীতে পরিবেশ রক্ষার আন্দোলনে কবিগুরু ছিলেন অগ্রগণ্য, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলবেন? আসলে এটা একটা সচেতনতার ব্যাপার। আমরা যখন তরুণ ছিলাম তখন যখন বলা হতো যে পৃথিবীর এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা বামপন্থীরা মনে করতাম যে এগুলি হচ্ছে সমাজতন্ত্র থেকে আমাদের অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের কলা কৌশলন্য। কিন্তু একসময় আমরা বুঝতে পারলাম যে আসলে পৃথিবীর বড় বিপদ বৈষম্য তো একটা বড় বিপদ বটে, সেটা তো আমরা সবাই ভুগছি। কিন্তু প্রকৃতি যে ধ্বংস করা হচ্ছে, ধ্বংস করে আধুনিকতার নামে যা করা হচ্ছে, সেটা যেটা একটা বড় বিপদ হয়ে আসছে, সেটা সবার পক্ষে বোঝা সম্ভব হয় না। রবীন্দ্রনাথ একবার আইনস্টাইনের সাথে দেখা করেছিলেন, তো নানা কথার মধ্যে বলছেন যে মানবিকতাটা তো হচ্ছে বড় জিনিস, বলছে মানুষের জন্য বেশি কি প্রয়োজন ওটা নিশ্চয়ই আইনস্টাইনও বুঝতে পারবে। তো রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন বলে উনি জোড়াসাঁকোল তো তখন বিরাট প্রাসাদ, চারদিকে খালি জায়গা অনেক কিছু ছিল, উনি তাহলে শিলাইদহ অথবা শান্তিনিকেতনও কেন চলে আসলেন? তার কারণ হচ্ছে ওই যে পরিবেশ ধ্বংস করে যে নগরায়ন হচ্ছে,
এইটা ওনার পছন্দ হয়নি। বলছেন যে ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট, মানে এটা কোনো মানবিক জীবন হলো না। এই যে আমরা যে যন্ত্রের অধীন হয়ে যাচ্ছে, তার কথা ছিল যে যন্ত্র আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যাতে যন্ত্রের দাস হয়ে না যায়, কারণ যন্ত্র আমাদেরকে শুধুমাত্র একটা বৃত্তের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু শুধু বৃত্ত আমাদের একটা সুন্দর জীবন দিতে পারবে না। সুতরাং ওই যে ধন সম্পদ থেকে বেরিয়ে আসা, রক্ত কবরীর যেটা মূল কথা, তো এইসব কথার থেকে বোঝা যায় এখন আমরা পরিবেশ নিয়ে যে কথা বলছি, গাছপালা নষ্ট করা যাবে না। রবীন্দ্রনাথ কিন্তু তাল গাছ কাটেননি, না কেটে ওইটার চারদিকে তাল গাছটাকে খুঁটি বানিয়ে তাল দশ বানিয়েছেন। অর্থাৎ আমরা প্রকৃতিকে রেখেই সেটার উপযোগিতা, এই যে পুরনো যে তর্ক কোনটা সুন্দর, অনেকে বলছেন যে উপযোগিতার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই, সাহিত্য তত্ত্বে যে তর্ক, কিন্তু গান্ধীসহ ভারতীয় যারা এগুলি চর্চা করেছেন তারা বলছেন যে উপযোগিতার ঠিক রেখেও সুন্দর করা যেতে পারে। প্রকৃতিকে ধ্বংস না করে অথবা পরিবেশের ক্ষতি সাধন না করেও আমরা সুন্দর জিনিস তৈরি করতে পারি, সুন্দর জীবন যাপন করতে পারি। এখন আমরা ক্লোরোফ্লোরো কার্বনের কথা বলছি, তিনি হয়তো ওই কার্বনটার নাম বলেননি। এখন আমরা বায়ু দূষণে, শ্বাস প্রশ্বাসের অসুবিধার কথা বলছি, এসব কথা তার চিঠিপত্রে আছে অনেক জায়গায়। কেন উনি পাহাড়ে চলে যাচ্ছেন, কেন উনি নদীর ধারে থাকছেন। সুতরাং উনি যে আধুনিক উপকরণকে বাদ দিতে চেয়েছেন তা না, উনি আধুনিক উপকরণকে নিয়েই পরিবেশকে নষ্ট না করে একটা গ্রহণযোগ্য জীবন, এইটাই আমার মনে হয় যে তার মূল পরিবেশ বান্ধব উন্নয়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা আপনাদের ভাষায় বললে এখন, হ্যাঁ আপনাদের ভাষায় কতটুকু পারছি, তাই না? আপনাদের ভাষায় বললে তাই বলতে হয়। যাই হোক, অনেক আলোচনা, অনেক ভালো লাগলো, অনেক কিছু জানলাম এবং অনেক কিছু আমরা আসলে উপলব্ধি করি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু আমরা সেটা প্র্যাকটিস করি। কারণ কবিগুরু যে তার এই যে লিখনির মাধ্যমে নানা কবিতা এবং গান সব কিছুর মধ্যেই যে প্রকৃতির ব্যাপারটা যেভাবে বলে গেছেন, আমরা যদি সত্যি তা অনুধাবন করতে পারতাম তাহলে তো আজকে এত সমস্যা থাকতো না আমাদের মধ্যে। তো তারপরেও আমাদের চেষ্টা তো অব্যাহত থাকতেই হবে, এবং যত বেশি আমরা সচেতনতা তৈরি করতে পারবো আলোচনা করে এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে, সেখান থেকে হয়তো আমাদের সুফলটা আসবে। পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চাওয়া এটা। একেবারে এখন একটি গান না শুনলে কিন্তু হচ্ছে না অনিমার, একটা প্রকৃতির উপর একটি গান শুনতে চাই, সেটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটা শেষ করব। যখন নাকি তার মেজ বৌঠান মারা গেলেন, সেই রাতে তিনি সারা রাত পায়চারি করেছেন, যে গানটি তার হৃদয় জুড়ে ছিল, তার মনটি জুড়ে ছিল, যেখান থেকে তিনি পরিত্রাণ পেতে চেয়েছেন। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শুরু। সেই গানটি আমার প্রাণের পরে চলে গেল। সেই গানটি আজকে 22শে শ্রাবণের বিশেষ আয়োজনে আমাকে স্মরণ করবার জন্য কৃতজ্ঞতা, সেই গানটি গাইছি। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো
আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় বলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারে চলে গেল। হৃদয় আমার আকুল হলো, ভ্রমণ আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। বসন্তে বাতাসটুকু